দর্শক, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সকল ধরনের আলোচনা ও তথ্য নিয়ে আমাদের প্রতি শনিবারের বিশেষ আয়োজন এশিয়ান বিজনেসে আপনাদের আমন্ত্রণ। সাথে আছি আমি সাবরিনা জিয়া। আমাদের আজকের আলোচনার বিষয় সামগ্রিক অর্থনীতি, আর এই বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর AKM জাহাঙ্গীর, অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক, এবং একই সাথে রয়েছেন নাঈম সালেহীন, প্রধান নির্বাহী কর্মকর্তা রিমঝিম গ্রুপ। আপনাদের দুজনকেই আমন্ত্রণ আমাদের এশিয়ান বিজনেসে আজকের আয়োজনে। তো আমি আপনাদের দুজনের কাছেই প্রশ্নটা রাখতে চাই যে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় এলো, একজন ব্যবসায়ী হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন আর কি, আমাদের যদি একটু জানান। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমি আমার আলোচনার শুরুতেই এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই, এশিয়ান টেলিভিশনের দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই। আর আসলে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি দেখেন যে একটি বিপ্লব সংগঠিত হয়েছে এবং আসলে ছাত্র জনতার অভ্যুত্থানই বলবো, এর মধ্য থেকে আসলে একটি 16 বছরের দীর্ঘ স্বৈরশাসনের অবসান হয়েছে। তো ব্যবসায়ী হিসাবে আমি আসলে বিষয়টাকে খুব পজিটিভলি দেখতে চাই এই কারণে যে আসলে আমাদের আপনারা সবাই জানেন যে বিগত 16 বছরে আসলে নতুন ব্যবসায়ী ইমার্জ করার মতো কোনো পরিস্থিতি আসলে ছিল না। এখন ধরেন আমরা যদি মনে করি যে না, যারা আগে থেকে এস্টাবলিশ তারাই সব করবে, তাদেরই সব কিছু থাকবে, নতুন যারা আছে তাদের মেধা বা তাদের যে কর্মস্পৃহা, এখানে আসলে আপনি যদি ব্যাংকিং ফাইন্যান্স বলেন বা যে কোনো কিছু, সেখানে আসলে তাদের উপরে একটা প্রেশার ছিল। তো আমি যেটা মনে করছি যে এখন লেভেল প্লেইং ফিল্ড হয়েছে এবং আমরা যারা উদীয়মান ব্যবসায়ী আছি, যারা আসলে আমরা চেষ্টা করছি বলবো, তো আমরা আশাবাদী যে আমাদের জন্য খুব ভালো একটা কিছু সামনে ইনশাল্লাহ হবে। একই সাথে আরও একটু অ্যাড করতে চাই যে বর্তমানে যিনি আমাদের সরকার প্রধান রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি আসলে একজন নোবেল লরিয়েট। সো একজন নোবেল লরিয়েট আপনি ইন্টারন্যাশনালি আমরা আসলে তাকে ব্যবহার করতে পারবো। আমরা আশাবাদী, ব্যবসায়িক মহল অত্যন্ত আশাবাদী, স্পেশালি যারা বিগত 16 বছরে যারা আসলে প্রতিভা থাকা সত্ত্বেও যারা আসলে পারেনি, তারা অত্যন্ত বেশি আশাবাদী যে মানুষের যে ধারণা ব্যবসায়ীদের প্রতি, এবার সেটা তারা ভেঙে দিতে পারবে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি খুব ভালো একটি অবস্থানে নিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। ধন্যবাদ ডক্টর AKM জাহাঙ্গীর। ওনার কথার রেস ধরেই আমি জানতে চাই, ওনারা যে আশাবাদটা ব্যক্ত করছেন যে সামনে তারা এটি করতে যাবেন, এই ক্ষেত্রে আপনার কাছে মানে এই সামগ্রিক বিষয়টি আপনি আবার কিভাবে দেখছেন? আমি মনে করি যে বাংলাদেশের গত 17 বছরের যে শাসন, স্বৈরশাসকের যে শাসন চলছিল, তারা নিজস্ব একটা স্টাইলে অর্থনীতিকে চালানোর চেষ্টা করছে। কাগজে কলমে আমাদের পারেড মাথাপিছু আয় 2784 মার্কিন ডলার দেখানো হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমার যদি 2784 ডলার হয়, আরেকজনের হলো $100, আরেকজনের হলো $50, আরেকজনের হলো $200। কিন্তু প্রকৃতপক্ষে একজনের ইনকাম অনেক বেশি হয়েছে, অন্যদের ইনকাম সে হারে বাড়ে না। এক কথায় যদি আমরা সহজ বাংলা কথায় বলি, বড়লোক অনেক বড় হয়েছে, এই হয়েছে। কিন্তু আমাদের অর্থনীতিতে বিশাল ফোর্স হলো যে লেবার ফোর্স, ম্যান পাওয়ার, তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ এবং ইয়ে দিয়ে তাদের কর্মসংস্থান করতে হবে। সেই কর্মসংস্থান আমরা করতে ব্যর্থ হয়েছি এবং যাদেরকে আমরা বিদেশে পাঠাচ্ছি আমাদের রেমিটেন্স আনার জন্য, তারাও অদক্ষ হিসেবে যাচ্ছে। তারাও ইন কম্পারিজন টু নেপাল, ভুটান, ফিলিপিন, ইন্ডিয়া, পাকিস্তান, এদের তুলনায় লেস স্কিল্ড। তো সেই কারণে তাদের বেতনও কম, অনেক পরিশ্রম করে কিন্তু অনেক কম বেতন পাচ্ছে। সেদিক থেকেও এখানে সরকারের যে উদ্যোগ নেওয়া দরকার ছিল সেভাবে নেওয়া হয়নি। তারপরে দেশের অর্থনীতির একটা বিশাল অংশ হলো যে সেলফ এমপ্লয়মেন্ট, যারা নিজেরা কর্মসংস্থান করবে, পোলট্রি ফার্ম করবে, ডাকারি করবে, ফিশি করবে, কাউ ফ্যাটেনিং করবে এবং এ জাতীয় বিফ ফ্যাটেনিং ইয়ে করবে। এই সমস্ত কাজগুলো যারা করবে তাদেরকে প্যাট্রোনাইজ করতে হয়, কারণ এইটা সাধারণত লাভজনক হয় না শুরুতে, অন্তত 8-10 বছর পরে যায় তারা একটা পজিশনে যায় যে দেশে তারা ডিমান্ড মিট করে বিদেশেও রপ্তানি করতে পারে। তো এই যে বিশাল জনগোষ্ঠী এবং খেটে খাওয়া মানুষ যারা মুটে মজুর, রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, তাদের বিষয়টাও আপনাকে দেখতে হবে যে তারা কতদিন সেই মাসের মধ্যে কর্মসংস্থান পায় এবং একদিনে কর্মসংস্থান তার ইনকাম কত, সেই ইনকাম দিয়ে তার 5 জনের পরিবার, 4 থেকে 5 জনের অ্যাভারেজ ফ্যামিলি তার চলে যায় কিনা, এবং বাসা ভাড়া তার যা আছে সেটা
প্লাস তার খাওয়া চলে কিনা। এইসব সার্বিক বিশ্লেষণে আমরা দেখেছি যে দেশের জিডিপি হার বাড়ছে গত 10 বছর 15 বছর, কিন্তু পার হেড ইনকাম বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তারা কেউ 2 বেলা খাচ্ছে, কেউ 1 বেলা খাচ্ছে, কেউ আধা বেলা, কেউ তারা দিনাতিপাত করছে। এ পর্যায়ে প্রেক্ষিতে মানুষের মধ্যে একটা চরম ক্ষোভ এবং হতাশা বিরাজমান ছিল। ক্ষোভেরই প্রতিফলন। এবং আরেকটা জিনিস হলো যে আমরা যারা সরকারের একটা দায়িত্ব হলো, যেখানে বেসরকারি সেক্টর আছে তারা যদি কাজ করতে ব্যর্থ হয়, তারা যদি জনগণের সেবা দিতে কোনো কারণে ব্যর্থ হয় অথবা কোনো প্রতিবন্ধকতা করে অথবা জনগণকে হ্যারাস করে, সেক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে ক্যাটালিস্ট হিসেবে, জনগণ এবং বিজনেসম্যানদের মধ্যে একটা সমন্বয় সাধন করে দেওয়ার জন্য, অ্যাজ এ ফ্যাসিলিটেটর। এক্ষেত্রেও আমরা দেখেছি ওনারা নীরব ভূমিকার পালন করেছেন। একজন প্রধানমন্ত্রী যদি মুখে বলে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক এবং উনি হেলিকপ্টার ছাড়া চলে না, তাইলে এর দ্বারা কি বোঝা যায়? যে আপনি কোনো অ্যাকাউন্টেবিলিটি করেন না। আপনার যে কর্মকর্তা বা কর্মচারী আছে বা যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারা যে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা ডেলিভারি করছে না এবং সেই অনুপাতে জনগণ সেবা পাচ্ছে না, না পাওয়াতে এক শ্রেণীর লোক, বড় বিগ বিজনেসম্যান যারা সুদ ঘুষ খাচ্ছে তারা, এবং মানুষের যারা মাসুলম্যান, তারা ফুলে ফুবে উঠছে। সেই প্রেক্ষিতে জনগণের মধ্যে একটা চরম হতাশা এবং চরম বিক্ষোভ ছিল। তারই বহির্বাষ্প হিসাবে ছাত্রদের বৈষম্য নিরসন আন্দোলন এবং জনবিপ্লবের মাধ্যমে এই সরকারের করুণ পরিণতি হয়েছে এবং তারা পলায়ে যাইতে বাধ্য হয়েছে। আশরাফ গনি যেমন 2021-এ আফগানিস্তান থেকে পালাইছে এবং 2022-এ রাজা পাকসে শ্রীলঙ্কা পালাইছে, এবং আমাদের শেখ হাসিনাও এখান থেকে সে তো নিজে পালাইছে, তার 300 সংসদ সদস্য পালাইছে, এবং স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছে তাদেরকেও গ্রামে গঞ্জে পাওয়া যাচ্ছে না। একটা সরকার এইভাবে পালিয়ে যাওয়া অর্থই হচ্ছে দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে চলে যাওয়া। এখন এই ভঙ্গুর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এই কেয়ারটেকার সরকারকে কার্যক্রম গ্রহণ করতে হবে। জি, জনাব নাঈম সালেহীন, আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে আপনি ব্যবসায়ী, সেই দৃষ্টিতে একজন ব্যবসায়ী হিসাবে এই সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি, কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে একজন ব্যবসায়ী হিসাবে এই সরকারের কাছে প্রত্যাশা আসলে অনেক কিছু। যেমন আপনি ধরেন যে অর্থনীতি, আমাদের সাথে যিনি স্যার আছেন উনি অর্থনীতিবিদ, সাবেক সচিব ছিলেন, উনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে আসলে অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না। মানে বিগত সরকার বা স্বৈরাচার সরকার যেভাবে আমাদের দেশের অর্থনীতির অবস্থা 12টা বাজিয়েছে এবং যেভাবে আসলে তারা ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করেছে, আসলে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনার জন্য অতি দ্রুত ব্যাংকিং সেক্টরে আপনার সংস্কার খুব জরুরি। ব্যাংকিং সেক্টর যদি আপনি সংস্কার করতে পারেন, ব্যাংকগুলোকে যদি আপনি পারফেক্টলি ইউটিলাইজ করতে পারেন, যে আসলে তারা প্রপার বিজনেসম্যানটাকেই তারা ফান্ড করবে, ইমপ্রপার না, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা ইকোনমিক পজিশন আসতে বেশি দিন টাইম লাগবে না। অ্যাজ ওয়েল অ্যাজ স্যার আরও একটা জিনিস বলেছেন যে আনস্কিল্ড এমপ্লয়মেন্ট ইন ফরেন কান্ট্রিজ, যে বিদেশে যে আমাদের আসলে আনস্কিল্ড লেবাররা যাচ্ছে বা করতেছে। এখন এখানে 70-80 লাখ লোক অলরেডি আমাদের দেশের বাইরে কাজ করছে, যারা আমাদের প্রবাসী। তো তাদের মধ্য থেকে আমি আবাসন ব্যবসায়ী যেহেতু, আমি একটা আইডিয়া অ্যাড করতে চাই যে আসলে এর আগেও আমরা এটা গভর্নমেন্টের সাথে আমাদের আলোচনা যদি কখনো হয়েছে বা আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে আমরা এগুলোই বলেছি, কিন্তু খুব একটা বেশি আমরা আউটপুট পাইনি। যে আপনি মিডল ইস্টের কথাই ধরেন, প্রায় 40 থেকে 45 লাখ প্রবাসী ওখানে কাজ করছে। সো তাদের কিন্তু রেমিটেন্স তারা পাঠাচ্ছে, সংসার চালানোর জন্য যেটা দরকার হচ্ছে তারা পাঠাচ্ছে, কিন্তু তারা ওখানে আপনি ম্যাক্সিমামই দেখবেন যে যারা একটু ভালো করেছে ব্যবসায়ী বা একটু ফিনান্সিয়ালি ভালো আছে, তারা দেখবেন যে ওখানে বাড়িটারি কিনে ফেলছে, তাদের কিন্তু এখানে সিটিজেনশিপ দিচ্ছে না। সো আলটিমেটলি আজ হোক কাল হোক তাদের আসতেই হবে। সো এই আবাসন ব্যবসায়ীদেরকে যদি এইভাবে প্রমোট করা যায়, যারা ভালো, আমি বলছি না আপনি গণহারে সবাইকে করেন, কিন্তু যারা কাজ করেছে বিগত 6, 7, 8 বছরে, যাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক ভালো ছিল, যাদের সব কিছু ভালো ছিল, তাদেরকে আপনি বাইরের দেশের যে প্রবাসী যে রেমিটেন্স আর্নার আছে তাদের সামনে তাদের বাসস্থানের জন্য প্রোভাইড করেন, মানে প্রমোট করেন। যদি তাদেরকে প্রমোট করা হয়, আমার বিশ্বাস যে এখানে আরও একটা রেমিটেন্সের জোয়ার আমরা আনতে পারবো। আমাদের দেশে বর্তমানে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রেমিটেন্সের প্রথম সারিতে কাজ করছে, প্রবাসীরা কাজ করছে। এর পাশাপাশি আরও অনেক সেক্টরকে আপনার এগিয়ে আসতে হবে, ট্যুরিজমকে আসতে হবে, আবাসন ব্যবসাকে আসতে হবে। সো এগুলোকে যদি নিয়ে আসা যায়, এগিয়ে নিয়ে আসা যায়, তাহলে আমরা আশাবাদী যে এই দেশে একটা ভালো একটা আমরা দিন দেখতে পাবো। এবং আরেকটা জিনিস আপনার সাথে আমি যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে
মানে আমাদের দেশ কিন্তু অত্যন্ত মানে ন্যাচারাল বিউটিতে অত্যন্ত সুন্দর। আপনি যদি বাংলাদেশের নেচারটা চিন্তা করেন, সবুজ, নদী নালা আছে, সব কিছু আছে। এখন এখানে আপনি আবাসনকেও কিন্তু নেচারের সাথে এমব্রেস করতে পারেন। মানে কোনো একটা কারণে আবাসনকে নেচার থেকে দূরে রাখা হয়েছে, কিন্তু এটা আসলে ঠিক না। আমরা আধুনিক জেনারেশনের ব্যবসায়ী, আমরা মানধাত্তামূলের ব্যবসায়ী না। আমরা চাই না যে নেচার ধ্বংস করে আবাসন হোক, আমরা চাই নেচারকে এমব্রেস করে আবাসন হোক। আপনি ওমানে যদি খোঁজ নেন, আপনি যদি মিডল ইস্টের, আমি আরও কয়েকটা কান্ট্রির নাম বলতে পারবো, কাতারে যদি খোঁজ নেন, সেখানে রুক্ষ মরুভূমি, পাহাড়, তার মধ্যে শুধুমাত্র একটা বাড়ি খুব সুন্দরভাবে বানিয়ে রেখেছে এবং ওটা তারা ইন্টারন্যাশনাল মার্কেটে $1 বিলিয়ন বিক্রি করছে। সো আপনার $1 ট্রিলিয়ন ইকোনমিতে যাওয়ার জন্য যেসব আপনার ফ্যাসিলিটিস বা যেসব ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে দরকার, সেটা হয়তো এখন নেই। কিন্তু আপনি শুধু কক্সবাজারকে যদি আপনি প্রায়োরিটাইজ করতে পারেন, কক্সবাজারকে যদি বিশ্বমঞ্চের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেন, তাহলে ওখান থেকে $1 ট্রিলিয়ন আর্ন করা সম্ভব। সো এইরকম নেচারকে এমব্রেস করে যদি আবাসন ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়া হয়, নতুন জেনারেশনের যারা আবাসন ব্যবসায়ী আছেন তাদেরকে যদি, তাদের কথা যদি শোনা হয়, তাদের আইডিয়াগুলোকে যদি গুরুত্ব দেওয়া হয়, আমার বিশ্বাস যে এখান থেকে হয়তো ভালো একটা কিছু বের হয়ে আসবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে বিরতি থেকে ফিরে এসে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস তারিখ। এই পর্যায়ে সময় হলো বিরতি নেবার। ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস তারিখ। আপনাদের সাথে আছে আমি সাবরিন আজি। আমাদের আজকের আলোচনা বিষয় সামগ্রিক অর্থনীতি। আমরা আবারও আলোচনায় ফিরবো। আমি নাইম সালেহিনের কথার রেশ ধরে আপনার কাছে একটু জানতে চাইবো স্যার, যে এই যে ব্যাংকের একটা সংস্কারের প্রয়োজন রয়েছে, এটা আসলে কিভাবে, কত তাড়াতাড়ি সম্ভব বা কিভাবে করাটা দরকার? আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করতে হইলে উনি যেটা বলছেন, আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট। ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে ব্যাংকিংগুলো, কমার্শিয়াল ব্যাংকগুলো, সেখানে সরকারি ব্যাংকও আছে, বেসরকারি ব্যাংকও আছে। তো এখানে আমাদের দেশে বেসরকারি ব্যাংক অনেক সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। তা আমার মতে এই ফাইন্যান্সিয়াল সেক্টর ঠিক করতে হলে একটা ইমিডিয়েট শর্ট কমিশন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি গেছেন, ইজ এ রাইট পারসন, হি ইজ এ ইন্টেলিজেন্সিয়া, এবং যিনি অর্থমন্ত্রী হয়েছেন তিনিও ইকোনমিস্ট। সুতরাং আমি মনে করি অর্থমন্ত্রী এবং ব্যাংকের বাংলাদেশ গভর্নর এই একটা ফাইন্যান্সিয়াল সেক্টর স্ট্রেনথেনিং করার জন্য, রাইট সাইজিং করার জন্য একটা কমিশন করবেন এবং কমিশনের মাধ্যমে ব্যাংকের সংখ্যা ঠিক করবেন এবং ব্যাংকের তারল্যটা ঠিক করবেন এবং ঋণ পলিসিটাকে ঠিক করে দেবেন এবং সেটা গাইড করার মতো হবে। যার উনি যেটা বলছেন, যার ঋণের প্রয়োজন এবং যিনি ঋণকে কাজে লাগাইতে পারবেন, এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে পারবেন, ফার্দার ইনকাম ক্রিয়েট করতে পারবেন, তাকে দিতে হবে ঋণটা। আর যিনি ভুয়া কাগজপত্র দিয়ে ঋণ নেবেন তাকে বাদ দিতে হবে। আর একটা হলো যে আপনার ক্যাপিটাল মার্কেট, যেটা আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ক্যাপিটাল মার্কেট যদি স্ট্রং না হয় তাহলে আমাদের কখনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হইলে আমাদের এমপ্লয়মেন্ট বড় আকারের এমপ্লয়মেন্ট হবে না এবং আমরা বিদেশি দ্রব্যগুলোকে ইম্পোর্ট করে আনতে হবে, নিজের দেশে এগুলোকে প্রোডাক্ট করতে হবে এবং নিজের দেশে এগুলোকে রিফাইন করতে হবে এবং নিজের দেশের ডিমান্ড মিট করে বিদেশে এক্সপোর্ট করতে হবে। এই দুটো জিনিসের ঠিক করতে হইলেই ফাইন্যান্সিয়াল কমিশন করতে হবে। কারণ বারবার আমাদের ক্যাপিটাল মার্কেটে তার টাকাগুলো নিয়ে গেছে, শেয়ার ফলস শেয়ার বিক্রি দেখাইয়া কেলেঙ্কারি করে তারা বহু টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। এরপরও যেটা আছে ব্যাংকিং সেক্টরে তারা যে এলসি খুলছে বিদেশে রপ্তানি করার জন্য, এইটা ওভার ইনফ্লেটেড এলসি খোলা হয়েছে। আবার অনেকে ওভার ইনফ্লেটেড এলসি খুলছে ঠিকই, কিন্তু সে মাল রপ্তানি করে নাই। এর উপরে সে গভর্নমেন্টের যে সুবিধাটা, সেই সুবিধাটা সে নিয়ে গেছে। দেখা গেল যে আমি 1000 কোটি টাকার মাল রপ্তানি করলাম, 1000 কোটি টাকার উপরে 3% যদি কমিশন হয় তাহলে 3000 কোটি টাকা সে আমাদের গভর্নমেন্ট থেকে নিয়ে গেছে। অথচ ওই 1000 কোটিও আসে নাই, আরো 3000 কোটি টাকা সরকারের লস করেছে। সুতরাং এই ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে রিফর্ম করার জন্য ইমিডিয়েটলি একটা কমিশন গঠন করতে হবে, বোথ ফর সিকিউরিটি এক্সচেঞ্জ এরিয়া অ্যান্ড বোথ ফর দি কমার্শিয়াল ব্যাংকিং সাইড। জি, জনাব নাইম সালেহিন, আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকার কোন কোন পদক্ষেপগুলো আসলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা সত্যি বলতে তারা 8 তারিখের পর থেকে মোটামুটি ভালো স্টেপ নিয়েছেন।
5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আসলে আপনি জানেন দেশে যে কি ভয়ঙ্কর একটা ভ্যান্ডালিজমই হয়েছে আমি বলবো। সো ওই সময়ে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে চাই এর সাথে, যে তারা খুব দ্রুত সারা দেশব্যাপী ডিপ্লয় হয়েছে এবং তারা খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি উন্নতি আমরা লক্ষ্য করছি। কিন্তু এখনও আসলে পুরোপুরিভাবে রিস্টোর হয়নি। আমাদের থানা যেগুলো আছে এগুলো এখনও পুরোপুরিভাবে ফাংশনাল না। আসলে মানুষকে যদি আপনি সেফটি সিকিউরিটি না দিতে পারেন, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, যে আমি আপনার চ্যানেলে এখানে আসলাম, আমি আসার সময় আমার যদি ভয় লাগে যে আমার গাড়ি ভাঙচুর হতে পারে, তাহলে কিন্তু আমি আর আসবো না। সো এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সেফটি অ্যান্ড সিকিউরিটি একটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং। তো এই ক্ষেত্রে বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলবো যে তারা যেখান থেকে শুরু করেছে সেখান তার থেকে অনেক দূর তারা গিয়েছে এবং ভালো করছে। এর পাশাপাশি স্যার যেটা বললেন যে ব্যাংক সংস্কার, এটা অত্যন্ত দ্রুততম সময় দরকার। স্টক মার্কেট একটা বড় একটা ফ্যাক্টর। আপনি স্টক মার্কেটে আপনি যদি বিগত 4-5 বছরের অবস্থা দেখেন, আপনি হাহাকার ছাড়া আর কিচ্ছু পাবেন না। মানে ইভেন মানুষ সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, নির্দিষ্ট কিছু গোষ্ঠী সিরিয়াল ট্রেড করে এই করে সেই করে তারা মানুষকে পথে বসিয়ে দিয়েছে। সো স্টক মার্কেটের উপরে কিন্তু মানে অ্যাভারেজ যে বাংলাদেশি, অ্যাভারেজ যে বাঙালি, অ্যাভারেজ যে ইনভেস্টর, তাদের কোনো ফেথ নেই। তো এই ফেথটা ফিরিয়ে আনতে হবে। ভালো যে শেয়ারগুলো আপনি যদি দেখেন যে ক্যাটাগরি ডি গ্রেডের শেয়ারগুলো হঠাৎ করে মার্কেটে ভালো করছে, আপনার এমএনসিগুলো মার্কেটে ভালো করছে না। এই যে অযৌক্তিক যে শেয়ারের আপস অ্যান্ড ডাউনস, এই জিনিসগুলো যদি আমরা বন্ধ করতে পারি, আমরা আশাবাদী যে বন্ধ হবে। বিএসএসির বর্তমান যিনি চেয়ারম্যান আছেন উনি যথেষ্ট দক্ষ এবং উনি খুব ভালোভাবেই আমার মনে হয় যে বর্তমান পরিস্থিতিকে উন্নত করবেন। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলবো যে বর্তমান সরকারের কাছে আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা আসলে তাদের সাথে একটু কথা বলতে চাই। আমাদের আসলে স্পেশালি যারা আবাসন খাতে আছি, আমাদের আসলে অনেক দিনের না বলা কথা জমে আছে। আমরা বলতে চাই যে আসলে যে আবাসন ব্যবসাকে বা আবাসন খাতকে বিভিন্ন সময় বিভিন্নভাবে যেভাবে মার্কিং করা হয়েছে যে এটা অমুক, এটা আসলে সবার ক্ষেত্রে না। এবং বিগত 7-8-10 বছরে বাংলাদেশে থার্ড জেনারেশন আবাসন ব্যবসায়ী যারা, প্রথম সেকেন্ড জেনারেশন আপনি অনেকের নামই জানেন, বাট থার্ড জেনারেশন আবাসন ব্যবসায়ীরা ইন্টারনালি অনেক ভালো করেছে, কিন্তু তাদেরকে ওইভাবে এক্সপোজড আপ করতে দেওয়া হয়নি। কারণ তারা এক্সপোজড আপ হলে যারা ফার্স্ট জেনারেশন ছিলেন তারা ভেবেছেন হয়তো আমার এটা থাকবে না। আমি আসলে কারো সমালোচনা করছি না, বাট এভরিওয়ান শুড গেট দ্য ইকুয়াল ফ্যাসিলিটি। সো এই বিষয়ে আমরা যদি সম্ভব হয়, যেমন আমি রিসেন্টলি দেখতে পেলাম যে মাননীয় সেনাপ্রধান উনি এফবিসিসিআই এর ব্যবসায়িক নেতৃত্ববৃন্দের সাথে বসেছেন, এটা খুবই ভালো লক্ষণ। এফবিসিসিআই এর সবার সাথেই বসা হচ্ছে, কিন্তু আমাদের আবাসনের ক্ষেত্রে যে ধরনের সংগঠনগুলো আছে তাদের অ্যাক্টিভিটিস যদি আর একটু সুন্দর হয়, তারা যদি একটু সুন্দর অ্যারেঞ্জমেন্ট করতে পারেন যে না ঠিক আছে আমরা সরকারের উচ্চ পর্যায়ের সাথে বসতে চাই, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আরও পরিস্থিতি আরও ডেভেলপ করা সম্ভব হবে। জি, ধন্যবাদ। আমরা আবারও আলোচনা করব বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এর পর্যায়ে সময় হলো বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস 30, সাথে আছি সাবরিনা জি। আমাদের আজকে আলোচনা বিষয় সামগ্রিক অর্থনীতি। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এখন তো ভয়াবহ আকস্মিক বন্যা চলছে এবং সেটি 11 জেলায়, এই যে যার মতো করে সাহায্য করছে, কিন্তু বন্যা পরবর্তী সামগ্রিক অর্থনীতিতে কিছুটা তো প্রভাব পড়বে। এই সংকট মোকাবেলায় আমাদের কি করণীয় হতে পারে? এইটা আমাদের মরার উপরে গাড়ার গা। একটা জুলাই এবং অগাস্টে আমাদের অর্থনীতি একটা চরম সংকটের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। সরকার এখন ক্ষমতা গ্রহণ করছে, কিন্তু পাহাড়ি ঢল এবং ভারতের বিভিন্ন নদীর পানি ছেড়ে দেওয়ায় এই আমাদের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চিটাগাংয়ের একটা বিশেষ অংশ চরমভাবে বন্যা আক্রান্ত। তো এখানে আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, এবং যারা অনেকেরই বাড়িঘরগুলো তলিয়ে গেছে, অনেকের বাড়িঘর ভেসে গেছে, অনেক গবাদি পশু, হাঁস মুরগি এগুলো নাই, তাদের পুকুরের মাছ এসব নাই। তো এই ক্ষেত্রে সরকারকে প্রথম চ্যালেঞ্জ হলো যে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আসছিল তাদের বিষয়টা নিরূপণ করে, তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে যাতে তাদের কাজের মধ্যে আবার ফিরিয়ে আনা যায়, বিনিয়োগের মধ্যে, ইনভেস্টমেন্টের মধ্যে, কার্যক্রমের মধ্যে আনা যায়, সেই বিষয়ে অর্থনৈতিক বিদগণ এবং আমরা মনে করি যে তাদের ঋণের সুদের অংশটুকু মৌকুবের বিষয়টাও বিবেচনা করতে পারে, এবং কোনো ক্ষেত্রে 25-30% তাদেরকে রানিং ক্যাপিটাল তাদের সাপ্লাই দিতে হবে এদের জন্য। আর যারা গরিব মানুষ তাদের জন্য 3 থেকে 6 মাসের জন্য তাদের যে
ভালনারেবল গ্রুপ ফিডিং প্রোগ্রাম এদের দিতে হবে, খাদ্য বা চাল তাদের দিতে হবে, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত 3 থেকে 6 মাস এদের দিতে হবে, এবং আর যারা অসুস্থদের চিকিৎসার জন্য ওই যে থানা হসপিটালগুলোকে মেডিসিন এবং অন্যান্য জিনিসগুলো সাপ্লাই দিতে জি হবে। এগুলো তো চলবে। আমি আপনার এটা বুঝতে পেরেছি, আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। আমি আরেকটু জানতে চাইবো যে এই যে মূল্যস্ফীতি কমাতে এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? এখন আমি দেখেন বাংলাদেশে সরকারি এই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট যে মূল্যস্ফীতির ফিগার দেয়, এটাও আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। গত ফাইন্যান্স বাজেটে তারা বললো মুদ্রাস্ফীতি হচ্ছে 8.4%, এটাকে 6.2% বা 3% নামানোর জন্য সরকার টার্গেট নিছে। কিন্তু আমরা দেখতেছি খাদ্যদ্রব্য এবং নেসেসারি গুডসের ক্ষেত্রে জিনিসপত্রের যে দাম, সেই দামটা অন্যান্য জিনিসের লাক্সারিয়াস জিনিস বা অনাবশ্যক জিনিসের দামের চেয়ে এই আবশ্যকীয় জিনিসের দাম বেশি, যে কারণে সাধারণ ইনকাম, হার্ড ইনকাম যারা আছে তারা জীবনযাপন করতে পারছে না, তাদের জন্য খুবই কঠিন হচ্ছে। এই ক্ষেত্রে গভর্নমেন্ট, আমাদের যে বাংলাদেশ ব্যাংক সাধারণত এই মুদ্রাস্ফীতি কন্ট্রোলের জন্য ব্যাংকের যে ঋণের প্রবাহ কখনো কমায়, কখনো বাড়ায়, কখনো ইন্টারেস্ট রেটটা বাড়ায় দেয়, কখনো ইন্টারেস্ট রেটটা কমায় দেয়। তো এখন এই সামগ্রিক সিচুয়েশনটাও অর্থনৈতিক বিশ্লেষণের আলোকে তারা এটা ঠিক করবেন যে এই পর্যায়ে আমাদের ইন্টারেস্ট রেটটা কি আমরা এটা রাখবো না আরো বাড়াইয়া দিব একটু। এই জিনিসটা সরকারই ঠিক করতে হবে, এবং এই অত অল্প সময়ের মধ্যে এটা ঠিক করা এটা কঠিন হবে। সরকারকে কমপক্ষে 90 ডেজ বা 120 ডেজ টাইম দিতে হবে। তারা ইকোনমি ডায়াগনোসিস করবে, আমাদের অর্থনীতির যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করবে, এবং গত 17 বছর নয়, আমি মনে করি 30 বছরের পাবলিক সরকারি সার্ভিসের ডেলিভারি ঠিক মতো পায় না। তাদের স্পিড মানি দিতে হয়েছে, তাদের একটা কাজ যেটা একদিনে হবে সেটা 5 দিন লেগেছে, টাইম বেশি লেগেছে, আসা যাওয়া তার খরচা গেছে, কষ্ট বেড়ে গেছে। এবং এই ব্যবসা বাণিজ্য যারা করেছে, বড়রা বড় হয়েছে, ছোটরা ছোট হয়ে গেছে। জি, বুঝতে পেরেছি। এই সমস্ত কারণে এগুলোকে যদি সরকার চিহ্নিত করে ওই মানসিকতা তাদেরকে ট্রেন্ড আপ করতে হবে, বিজনেসম্যান হোক আর সরকারি চাকরিজীবী হোক, তাদেরকে নিয়ম এবং নীতি অনুসরণ করতে হবে, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন তাদের মানতে হবে, সুপারভিশন এবং মনিটরিং এবং কন্ট্রোল মেকানিজম সেটা ঠিক করতে হবে, এবং কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে শাস্তি নিতে হবে, কেউ যদি ভালো কাজ করে তাকে রিওয়ার্ড দিতে হবে, বা তার জন্য তাকে সম্মাননা বা চিঠিপত্র দিয়ে দিতে হবে। এইভাবে ইনশাআল্লাহ সরকার চেষ্টা করলে আমি আশাবাদী যে আগামী 6 মাসের মধ্যে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। জি, আপনার কাছে আমি একটা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে এক কথা আর কি জানবো যে একজন ব্যবসায়ী হিসেবে কিভাবে দেখছেন যে অন্তর্বর্তী সরকার গঠনের পর রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, একজন ব্যবসায়ী হিসেবে আমি এটাকে খুব পজিটিভলি দেখছি। ফার্স্ট অফ অল, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়ার একটি সিগন্যাল আসলে আমরা সরকার পতনের আগেই পেয়েছি। কারণ আমাদের যারা প্রবাসী ছিলেন তারাও আন্দোলনের সাথে একমত ছিলেন, ইভেন তারাও সহমত পোষণ করেছেন, তারা রেমিটেন্স বন্ধ রেখেছিলেন। তো ওই সময়টার পরবর্তীতে একটা ভালো ফ্লো এসেছে, এবং আমি খুবই আশাবাদী যে সামনে তারা আরো খুব ভালোভাবে, মানে দেশের ব্যাংকিং বৈধ চ্যানেলে, রেমিটেন্স বলতে তো আসলে বৈধ চ্যানেলটা, বৈধ চ্যানেলে তারা বাংলাদেশের জন্য, যেহেতু তারা ওখানে আছেন, তারা বাংলাদেশের জন্যই তারা কাজ করবেন, এবং বৈধ চ্যানেলে তারা তাদের রেমিটেন্স পাঠাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এশিয়ান বিজনেসের আয়োজন আজ এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।